এবার ভিপি নূর কট, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। সীমাহীন অনিয়ম আর ব্যক্তিগত কেলেঙ্কারির দায় দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় 350 কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। তেলবাজদের শেষ পরিণতিটা কিন্তু ভালো হয় না। এখন আবার দেখেন দুই তেলবাজ তৈরি হয়েছে, একজন নুরুল হক নূর, আরেকজন রাশেদ খান। এরা কিন্তু আওয়ামী লীগের একেবারে দুই পাশে ছিল, শেখ হাসিনার ডান দিকে একজন, বাম দিকে একজন। কলকাতার হোটেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসি বিস্ফোরণের কারণে সেখানে অগ্নিপাতের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের কারণেই ওই হোটেলে অবস্থান করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে নিহত হয়। কোন উপর ওলার একজনের ইশারায়, কোন এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংঘটিত হয়েছে কলকাতায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা হোটেলে অগ্নিকাণ্ডের শিকারে মারা গেছে। ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয়া। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কোন 1 ঘন্টার যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব ছেড়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে, আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন, এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার, কাল্পনিক ভাবে বললাম, জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলের কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। তাহলে এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন, এতে প্রচন্ড ভয় পেয়েছিলেন। যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন, আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোরাতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, তাহলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন, এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি, এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয়, এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, কাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোন একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছিলেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই।
এখন নারী গঠিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে, যেটা এআই দিয়ে তৈরি। তো এখন ভিপিনুর সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। ভিপিনুর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী গঠিত কোনো একটা বিষয়ের শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী গঠিত কোনো দুর্বলতা ভিপিনুরের রয়েছে। হয়তো বা রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপিনুর চাইলেও যেতে পারবেন না। ভিপিনুর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী গঠিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গেছে। দেখেন, নূরকে ইউনূসের আমলে মারাত্মক ভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো, সেই তদন্ত কমিটি কোথায়? ভিপিনুর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায় না? সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায় না? এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপিনুর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী গঠিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গেছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি, অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। কলকাতার হোটেলে 9 জন বাংলাদেশিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যদিও কলকাতার খবরের বরাত দিয়ে বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করে দিয়েছে, একেবারে কলকাতাকে বা ভারতকে একবারে দায় মুক্তি দিয়ে দিয়েছে। তারা বলেছে যে এসি বিস্ফোরণের কারণে সেখানে অগ্নিপাতের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের কারণেই ওই হোটেলে অবস্থান করা সাধারণ মানুষ 9 জন সেখানে নিহত হয়। কিন্তু সেখানে যে 9 জনের ভিতরে 9 জনই বাংলাদেশি, প্রথম আলো এই রিপোর্টটি পুরোপুরি এড়িয়ে যায়। তদন্ত হবার আগেই প্রথম আলো একবারে ইন্ডিয়াকে দায় মুক্তি দিয়ে দিল যে এই কারণে এই ঘটনার প্রেক্ষিতে সেখানে আগুনের সূত্রপাত হয়, সেই আগুনে এই কয়জন মানুষ মারা যায়। কিন্তু আমরা একটু ভিন্ন কিছু দেখি, কারণ দেশটি যখন ইন্ডিয়া, তখন এখানে একটু ভিন্ন কিছু দেখার অবকাশ অবশ্যই বাংলাদেশে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই হোটেলে কিন্তু আরো অনেক লোক ছিল, বিভিন্ন তলায় তলায় আরো অনেক দেশের নাগরিক ছিল, কিন্তু যে তলায় শুধুমাত্র বাংলাদেশি 9 জন অবস্থান করছিল, সেই তলাতেই আগুনটা লেগেছে। হোয়াট ইজ দিস? এইখানেই আমাদের সন্দেহ। আর সন্দেহটা আরো ঘনীভূত হয়েছে প্রথম আলো যখন একবারে কোন রকম রাগঢাক না করে, কোন রকম কূটনীতির আশ্রয় না নিয়ে, কূটনৈতিক ভাষা ব্যবহার না করে ইন্ডিয়াকে যখন একবারে দায় মুক্তি দিয়ে দিয়েছে, এবং ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে কিভাবে, যাতে কলকাতার কোনো হাত নাই, ভারতের কোনো হাত নাই, বিন্দুমাত্র কোনো দোষ নাই, এই জাতীয় রিপোর্ট যখন প্রকাশ করেছে, তখন সন্দেহটা আরো ঘনীভূত হয়েছে। আর এই সন্দেহের সাথে আরো যে বিষয়টি যোগ হয়েছে সেটি হচ্ছে এই ঘটনাটি ঘটেছে তখন, ঘটনাটি ঘটেছে আজকে আমি যখন ভিডিও করছি, অর্থাৎ 19শে আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক প্রকার জোর করে উঠিয়ে নিয়ে যাবার মতো করে তারা ভারত সফর করাবে। তারা এমন ভাবে ফোন করেছে, এমন ভাবে তারা জিদ ধরেছে, গ্রহ ধরেছে, এবং বিভিন্ন ভাবে তাকে চাপ প্রয়োগ করে, চারিদিক থেকে চাপ দিয়ে তাকে ভারত সফর করিয়েই ছাড়বে, এরকম একটি বিষয়। সাধারণত কূটনীতি কি বলে, আন্তর্জাতিক সম্পর্ক কি বলে? একটি দেশ আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে তার ব্যবসায়িক কারণে, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কারণে সফর করার আমন্ত্রণ জানাবে। এরপরে যাকে আমন্ত্রণ জানানো হলো তিনি আমন্ত্রণকারী দেশে যাবেন কিনা, সফর করবেন কিনা, এটা একান্তই তার মর্জির উপরে নির্ভর করবে। রাষ্ট্র পরিচালনা বডি যারা আছে, তার উপদেষ্টারা আছে, তাদেরকে নিয়ে তিনি বসে আলাপ আলোচনা করবেন যে এইখানে যাওয়া এখন এই মুহূর্তে সম্ভব কিনা, এখন গেলে কি কি অসুবিধা হতে পারে, এখন গেলে কি কি সুবিধা হতে পারে, এখন গেলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি নাকি অসুবিধার চেয়ে সুবিধা বেশি, এই নানাবিধ বিষয় চুলচেরা বিশ্লেষণের পরে তারপরেই কিন্তু সিদ্ধান্তটা জানানো হয়। ঠিক নির্বাচনের পরবর্তী সময়কাল থেকেই ভারত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সে দেশে সফর করার জন্য একের পর এক চাপ প্রয়োগ করে আসছে। প্রথমে তারা আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ জানাতে জানাতে যখন এই দিক থেকে সেইভাবে রেসপন্সটা আসে নাই, তখন তারা কি করেছে আপনাদের মনে আছে নিশ্চয়। তার সর্বশেষ যে প্রেশার হিসেবে তারা যেটা করলো, একদিক দিয়ে প্রধানমন্ত্রীর ওই অফিসের দরজা দিয়ে ঢুকিয়ে দিল দীনেশ ত্রিবেদীকে, আর অন্যদিকে চীন থেকে সরাসরি তাদের যে গোয়েন্দা সংস্থা র, সেই রয়ের প্রধান পরাগ জৈনকে সেখানে ঢুকিয়ে দিলেন। এবারে দ্বিমুখী চাপ দেয়া শুরু হলো। উদ্দেশ্য তাদের এরকম, তুমি কেন যাবা না, তোমাকে যেতেই হবে। আমাদের খুব মনে পড়ে যাচ্ছে এখন, আপনাদের মনে আছে নিশ্চয়, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, মনে আছে? আমাদের তো মনে হচ্ছে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পারলে এইভাবে উঠিয়ে নিয়ে যায়। কেন রে ভাই, এত স্বার্থ কেন তোমার? এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, সেখানে গেলে তিনি কতটুকু নিরাপত্তা পাবেন? তার কি কোনো নিরাপত্তার গ্যারান্টি আছে? দেশটি যখন ভারত, তখন তো এই অবিশ্বাসটুকু বাংলাদেশের মানুষ করতেই পারে, কারণ ইতিপূর্বে তারা বাংলাদেশের সাথে এমন কোনো আচরণ করে নাই যে আচরণের কারণে তাদের উপরে বিশ্বাস স্থাপন করা যায়, এরকম নজির তারা স্থাপন করতে পারে নাই। আর তারপরে বিগত 17টা বছর ধরে যে শেখ হাসিনাকে নির্লজ্জের মতো তারা এখানে সাপোর্ট দিয়ে রেখেছে, তাদের দিয়ে যাবতীয় অপকর্ম করিয়েছে,
তার মাধ্যমে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের উপরে যে সীমাহীন অন্যায়, অত্যাচার, গুম, খুন এগুলো ভারত এখানে করিয়েছে। আবার তাকে সেখানে নিয়ে গিয়ে আশ্রয় দিয়ে রেখেছে, জায়গা করে দিয়েছে, তাকে রীতিমতো মিছিল মিটিং করতে দিচ্ছে, তাকে প্রোগ্রাম করতে দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করতে দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার মতো যাবতীয় আয়োজন সব তারা তার মাধ্যমে করাচ্ছে। সেইখানে আবার আরেকজনকে ডেকে নিয়ে যাবে জোর করে, যে আসো, কি হয়েছে, আসো, সমস্যা কি, তুমি আসবে না, তোমাকে আসতেই হবে, এইভাবে জোর করে সেখানে নিয়ে যেয়ে দস্তখত করে নেবে, বিভিন্ন চুক্তিগুলো স্বাক্ষর করিয়ে নেবে জোর করে। চুক্তিতে স্বাক্ষর না করলে যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটিয়ে দিতেই পারে, তার প্রাণ নাশের হুমকি রয়েছে। সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করে, তার নিরাপত্তার ইস্যুগুলো চিন্তা ভাবনা করে ভারতের সাথে এই মুহূর্তে সম্পর্ক কতটুকু সুখকর হবে, এই সব বিচার বিবেচনা করার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন সাফ জানিয়ে দিয়েছে, দুটি শর্ত যখন তার সামনে ফেলেছে, ভারতের সামনে, যে তুমি ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে, আর দুই, শেখ হাসিনাকে চুক্তি মোতাবেক ফেরত দিতে হবে। এই দুটি শর্তে যদি তুমি রাজি হও, আর তৃতীয় নম্বর আরেকটি শর্ত এখানে সংযুক্ত করে দিয়েছেন, যে তোমাকে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে। উপযুক্ত পরিবেশ মানে কি? এই মুহূর্তে সেখানে পরিবেশ নাই, সেখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই এই মুহূর্তে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবে, এই ভারত সফরে যাওয়ার জন্য যে ধরনের পরিবেশ সেখানে থাকা দরকার, সে ধরনের পরিবেশ এই মুহূর্তে নাই নাই নাই। তাহলে কেন তিনি সেখানে যাবেন? এই তিনটি শর্ত যখন দিয়ে দিয়েছে, এই তিনটি শর্ত দেওয়ার পরে একসাথে তারা এবার কয়েকটা বিষয় এখানে দেখেন লক্ষ্য করার মতো। তাদের যারা কূটনীতিক আছে, রাজনীতিবিদ আছে, এবং তাদের যে সমস্ত মিডিয়াগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, তারা একের পর এক বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উপর্যুপরি কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। তাদের পত্রিকাগুলো কুরুচিপূর্ণ ভাষায় শিরোনাম করছে, আবার তাদের কূটনীতিবিদেরা, তাদের রাজনীতিবিদেরা কুরুচিপূর্ণ ভাবে তারা মন্তব্য করছে। এর ভিতরে বেশ কয়েকজন আছে, তার ভিতরে উল্লেখযোগ্য বিনা সিকরি, যিনি বাংলাদেশে সাবেক ভারতীয় হাই কমিশনার ছিলেন। সেই বিনা স্বীকৃতি তিনি পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের ব্যাপারে তিনি অত্যধিক রূঢ় এবং অহংকারী মনোভাব পোষণ করছেন। মানে বিষয়টা এরকম, বাংলাদেশের তো নিজস্ব ভাবে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তার নাই, ভারতের অঙ্গরাজ্য তো, এই জন্য উনি যখন যাবেন তখনই ওনাকে এখান থেকে তাকে যেতে হবে, উনি ডাকলেই ওখান থেকে জি হুজুর আসছি এরকম করতে হবে। আরো দুজন কূটনীতিক, তারাও অত্যন্ত কদর্যপূর্ণ ভাষায় মন্তব্য করেছে, এবং তাদের এই মন্তব্যের মাধ্যমে তারা এই মনোভাব প্রকাশ করে দিয়েছে, তারা এটি প্রকাশ করে দিয়েছে যে এই বাংলাদেশ তাদের একটি অঙ্গরাজ্য, তারা যখন ডাকবে তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই থাক তাকে ছুটে যেতে হবে, জি হুজুর করতে করতে যে তাদের পায়ে কদম বুচি করতে হবে। কিন্তু মিস্টার দাদাবাবু, পরিষ্কার করে শুনে রাখুন, যে অপকর্ম বাংলাদেশের উপরে করেছেন, বাংলাদেশের সাথে যে অপকর্ম করেছেন, এই অপকর্মের প্রায়শ্চিত্ত তো আপনাকে করতে হবে। আপনি অপরাধের প্রায়শ্চিত্ত করবেন না, আবার যখন ডাকবেন তখন আপনার কাছে ছুটে যাবে না, সেই দিন আর নাই। আজ এই প্রথম প্রসঙ্গ আবার সেই পুরনো নোংরা ঘাটাঘাটি, তার উপরে ততোধিক নোংরা এই যে নামটা বিনা সিকরি। আপনারা কয়জন জানেন আমি জানি না, বিনা সিকরি এক সময়কার বাংলাদেশের ইন্ডিয়ান রাষ্ট্রদূত ছিলেন। সাধন ভাই বললে ইংরেজি থেকে শব্দ আছে, বলে নুইসেন্স, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেটা সবার জন্য লজ্জায় চিচি করে, এরকম একটা অবস্থা। সেই নুইসেন্স করা ব্যক্তিটার নাম হলো এই বিনা সিকরি। বিনা সিকরি মানেই নুইসেন্স, কড়া কথা, টেরা কথা, সবার জন্য বিরক্তিকর কথা, এগুলো বলতে যিনি উস্তাদ, সেই বিনা সিকরি তাকে এখন একটা তাকে নামাইছে আসলে ইন্ডিয়ান সরকারি পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি বললাম এই জন্য, এরা হলো বেসরকারি, অর্থাৎ এদেরকে দিয়ে এমন সব গালাগালি, বাজে কথা, মন্তব্য এগুলো দিয়ে রাখবে যেটা ইন্ডিয়ান ফর্মালি বলতে পারবে না, চায়ও না। তো স্বভাবতই এই নোংরা ঘাটা নুইসেন্স করা মহিলাকে তারা মাঠে নামাইছে, নাম হলো বিনা সিকরি। বিনা সিকরি একটা সকল সাক্ষাৎকার দিয়ে তার এই গালাগালিগুলা বাংলাদেশের নামে, তারেক সরকারের নামে, তারেক রহমানের নামে এটা প্রচার করেছে। তাদেরও আরেকটা গদি মিডিয়া আছে, পুরাটাই গদি মিডিয়া, এটা আবার সংবাদ সংস্থা এএনআই কে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকার হেডলাইন হলো তারেক রহমানের ভারত সফরকে যুক্ত, ভারত সফরের সাথে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা যুক্ত করাটা, তাতে উনি একটু বিস্মিত হয়েছে। এই পোস্টটাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ধরনের একটা পোস্ট নাকি ফেসবুকে দিয়েছে, অথবা লিখিতভাবে ছাপা হয়েছে। খুব সম্ভবত উনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র যে ব্রিফিংটা দিয়েছে সেটার কথা বলছেন, সেইটা নাকি অত্যন্ত রূঢ়, অধ্যত্বপূর্ণ। এই মহিলা কি জানে অধ্যত্ব মানে কি? বাংলাদেশ কার সাথে উদ্ধত করবে কি করবে না এটা বলার আপনি কে? আপনি কোন মাসি, কোন খালা? হ্যাঁ, আপনার দায়িত্ব দিছে কে? আলগা মাতবরি করেন, দুই গেলে চারটে শর্ট দিয়ে রাস্তায় ফেলাই দিব। বাজে কথা শুনছেন কি? অধ্যত্ত দেখছেন কি? আপনারাই পারেন। 16 বছর ধরে আসেন, এখানে ফিরতে রাখছেন, অধ্যত্ত দেখান আমাদের কাছে, শিক্ষাইতে আসছেন।
তখন হুঁশ কোথায় ছিল? হাসিনাকে নিয়ে যে পুঁতে রাখছিলেন বাংলাদেশে, আমাদেরকে বলেন উদ্ধত্ত। আপনি তো একটা বেয়াদব মহিলা, এই শব্দ ব্যবহার করছেন, আপনি শব্দের অর্থ বুঝেন? একটা ডিপ্লোম্যাট কি করে এই শব্দ ইউজ করে? আপনি বলে বাংলাদেশের এই বক্তব্য অধ্যত্বপূর্ণ? ইয়েস, অধ্যত্বপূর্ণ। আপনাদের মুখের উপরে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাই আমাদের বলা উচিত। নিজেদেরকে তো ভগবান মনে করেন না? হ্যাঁ, যা খুশি তাই বলতে পারেন। লাইসেন্স দিয়েছে আপনাকে, মোদি আপনাকে লাইসেন্স দিয়েছে। আপনার লাইসেন্স নিয়ে ওই গঙ্গার তীরে গিয়ে বসে থাকেন, আমরা পুষিও না আপনাকে। কি বলা যায় আর কি বলা যায় না হুঁশ করে তারপরে এসব মুখ খুলবেন, নাহলে মুখের মধ্যে যে কি পড়বে টেরও পাইবেন না। আজীবনের ইজ্জতটা চলে যাবে ব্যক্তিগতভাবে আপনারও। আমরা রোল করছি না, উদ্যত্তপূর্ণ করছি, এটা আমাদের বিষয়। এসব বাজে কথা বলতে হবে না আমাদের কাছে। ভাবছেন যে এই দালালি করলে দালালি করেন না মোদির কাছে গিয়া, বাংলাদেশের নাম দিয়ে এগুলো বলতে আসবেন না। ওখানে মোদি আপনাকে কোলে তুলে রাখেন না মাথায় তুলে রাখেন সেটা আপনি বোঝেন, সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এই ধরনের বক্তব্য আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য না। আপনার কাছে কোনটা গ্রহণযোগ্য তাতে আমাদের মাই ফুট। আপনি কে, আপনি যে আপনার কাছে গ্রহণযোগ্য আমার হইতে হবে? নিজেকে কি মনে করেন আপনার কাছে গ্রহণযোগ্য হইতে হবে আমাদের বক্তব্য? আপনি কি কূটনৈতিক শিষ্টাচার মেনে এই শব্দ ব্যবহার করছেন? আপনার সাথে কি শিষ্টাচার করবো আমি? আপনি যে অশিষ্ট লোক, অশিষ্ট লোকের সাথে শিষ্টাচার কেমনি করবো আমি? কেন করবো? আপনি কাকে নিয়ে কথা বলছেন? কোন খবর আছে আপনার? ভাবছেন যে আপনি এখন বেসরকারি অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তাই যা খুশি বলতে পারেন? ওই খাঁটি বাংলা ভাষায় বলবো যে এরপরে বাংলাদেশের তার দিকে তাকালে এই ধরনের কথা বলে ঠ্যাং ডাংরা করে দেওয়া হবে, হাতে ধরে দেওয়া হবে। এসব ফাজলামির কথা কি আমরা জানি না? আমরা কম জানি? এগুলো বলি না দেখে ভাবেন না যে আপনারা সব ভদ্র এক একটা, এটা ভদ্রের মুখোশ মুখোশ পরে এগুলো এক একটা দালাল। বাংলাদেশে আসার জন্য আলোচনা চলতেছে, এটা কি কি বলবো? পশ্চাৎ দেশ দিয়ে কথা বলেন নাকি মুখ দিয়ে কথা বলেন? তাহলে এতক্ষণ যেসব কথা বলেন তার সাথে পরিবর্তনটা মিল হলো? আর যেটা রেফারেন্স দিচ্ছে ওই রেফারেন্সের প্রতি পরিষ্কার করে বাংলাদেশ বলে দিয়েছে যে আপনি যতক্ষণ না ইন্ডিয়া যতক্ষণ না বাংলাদেশের যে ডিমান্ড গুলো দিয়েছে এগুলো ঠিক না করবেন ততক্ষণ আমরা মনে করবো যে আপনারা সম্পর্ক স্বাভাবিক করতে চান না। দিস ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। এটা আপনাকে শুনে ঠিক করতে হবে না তো, এটা হাসিনা না বললাম, এটা ভাবেন না এটা হাসিনা পুতুল বসা রাখছেন, ফলে আপনারা ওই সুখে এখন যা ইচ্ছে তাই বাংলাদেশ থেকে আশা করবেন। ওদিন গয়া, এটা বুঝেন না এখনো? নিজেকে বাঁচানোর চেষ্টা করেন সময় থাকতে। তারেক রহমানের শপথের পরে আমরা লোক পাঠিয়েছিলাম, তখন দাওয়াত দিয়েছিল। আরে ভাই, এই ধরনের দাওয়াত দেওয়া হয়েছে রুটিন। যে কোনো রাষ্ট্রপ্রধান যেই যায় সে একটা দাওয়াত দিয়েছিল। দাওয়াত দিয়েছিল কে? পাঠিয়েছিলেন তাকে, স্পিকারকে। স্পিকারের দাওয়াতে প্রধানমন্ত্রী কেন যাবে? কূটনীতি বুঝছেন? আপনি কূটনীতি মানে চেয়েছেন, এই কূটনীতি শিখছেন। স্পিকারের নেতৃত্বে তারেকের শপথ অনুষ্ঠানে লোক পাঠিয়েছিলেন। কেন স্পিকারের কথা শুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবে? এটা কি প্রোটোকলে মিলছে? বেশি বুঝেন? এই আপনার কূটনীতি শিক্ষা, এগুলা মারাঙ্গা ইন্ডিয়াতে গিয়া আরো বেশি করে মুসলমানদের কুপান পিটান, যেটা ভালো পারেন আপনারা ওটাই করেন। এটা একটা লিভিং বাংলাদেশ, জীবন্ত বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। হুশ করে কথা বলেন দেখেন, নাহলে নিজেদের কি বলবো, নিজেদের শরীরের বর্জ্য নিজের মুখেই পড়বে। ওটা একটু মনে রাখেন। 6 মাস পেরিয়ে গেছে, কোনো জবাব পাইনি। কেন আপনাদের জবাব দিতে হবে? কেন আপনারা বেয়াদবি করবেন? আপনারা আপনাদের স্পিকারকে দিয়া আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিবেন, আর আপনাকে জবাব দিতে হবে কেন? আর আপনাকে জবাব দিতে হবে আমাদেরকে বাধ্যতামূলক। আমরা আপনি দেখছেন এরকম সব দেশে আরেক দেশকে দাওয়াত দেয়, জাস্ট ফর্মালিটি। এই ফর্মালিটি থেকে আপনি বুঝেন না? বলবেন কি মন্ত্রণালয়ে কাজ করছে। হ্যাঁ, শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়টি নিয়ে তার সাপেক্ষে যুক্ত করার দাবিটা একেবারে অপ্রয়োজনীয়। আমি এটাকে খারাপ বলবো না, তবে এটা অপ্রয়োজনীয়। এগুলো আপনার শিষ্টাচারমূলক বক্তব্য। জীবনটা কাটাই দিলেন কূটনীতি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আর এগুলো আপনার শিষ্টাচারমূলক বক্তব্য? এই যে অধ্যত্বপূর্ণ আপনি বলছেন, নুইসেন্স কি করতেছেন বাংলাদেশের বিরুদ্ধে, এগুলো কি শিষ্টাচার? আপনি নিজে একটা অশিষ্ট লোক। আপনার কোন বক্তব্যকে আমরা 2 পয়সার পাত্তা দিন, আমল করবো কেন করবো? নিজেকে এত বিশাল কিছু মনে করার কোনো কারণ নাই। যখন হাসিনাকে রাখছিলেন আপনারা ভাবছিলেন পেয়ে গেছি, বাংলাদেশ তো আমরা কি নিয়েছেন। দিন একরকম যায় না, সবারই দিন আসে। এখন আপনারা আশা করতেছেন তারেক রহমান হাসিনা মতো হবে, তাকে হাসিনার মতন বানায় ছাড়বেন আপনারা। আপনাদের স্বীকৃতি ছাড়া তারেক রহমান কেউ না। মাই ফুট। আপনাদের এইসব বকওয়াস, এগুলো আমাদের কাছে বকওয়াস, অর্থহীন বকওয়াস, যাদের মুরদ নাই, মুরদহীনদের বকওয়াস, এগুলো শোনার টাইম নেই আমাদের। আমরা যেটা বলছি সেটা মানতে পারলে আসেন, নাহলে কোথাও বেশ আমরা মনে করবো যে আপনারা সম্পর্ক ভালো করতে চান না, ভালো করার সুযোগ পাইছিলেন, সুযোগ নেন নাই। ইউনূসের আমলে আপনাদের কোন ক্ষতিটা হয়েছিল? গল্প মারছিলেন না আপনারা? ইউনূস নাকি সবচেয়ে বেশি দাঙ্গাবাজ। কেন বলছিলেন? ইউনূস সাহেবের অনেক এটা কোনো অভিযোগ? আরে বাবা, যে লোকটা ইন্টারন্যাশনাল লেভেলে চলাফেরা করে, এইগুলো সে আরো নুইসেন্স করে। কিন্তু এই ধরনের আপনারা ফালতু নুইসেন্স, হিন্দু মারার নুইসেন্স সে করবেন।
এটা কি বলে বুঝাইতে হবে? আপনারা চিন্ময়কে লাগাই দিয়েছিলেন, আমার মনে নাই এগুলা? চিন্ময় কোথায় এখন? আসেন, ছুটে নিয়ে যান জেলখানা থেকে, ও তো ফাঁসি হবে এখন, হত্যার অভিযোগে ফাঁসি হবে তার। মনে করেন কি বাংলাদেশে যা ইচ্ছা তাই করবেন? এই যে আরেকবার গাইবান্ধা দিয়ে শুরু করতে গেছিলেন, কোথায় গেল এখন এগুলা? কি মনে করেছেন সবাই ইউনুস? ইউনুস যেরকম আপনারা এত নুইসেন্স করছেন, কিছুই বলে নাই, সবাই এরকম করবে? এই যে নুইসেন্সটা করছিলেন, এখন এই চিন্ময়ের ফ্যামিলিকে কি বলবেন ওটা নিয়ে চিন্তা করেন। আর আপনাদের এই যে ইসকন, এইটা কি করবো আমরা দেখেন, ওয়েট করেন। আর করলে আপনারা কি বিবৃতি দেবেন ওটা রেডি রাখেন। তো গাইবান্ধা নিয়ে বিবৃতি দিলেন না কেন? কোথায় গেলেন কেন? এইভাবে বাংলাদেশের হিন্দুদেরকে ফেলে চলে গেলেন আপনারা। এটা কি ঠিক হলো? আপনারা গাইবান্ধা দিয়ে না বাংলাদেশকে একটা নিয়ে নেবেন, ছেড়ে দিলেন এত তাড়াতাড়ি? আপনারা হলেন এক একটা নরকের কীট, বুঝছেন না? আপনি তো মানুষই না, সুস্থ মানুষ না, একটা নুইসেন্সকারী। একটা ডিপ্লোম্যাট কোনোদিন নুইসেন্সকারী হয়? আর যখন হয় তখন কি ধরনের নুইসেন্স করে ওরা বুঝতে পারেন? বাংলাদেশের মুখপাত্র শহীদ